স্বাধীন বিচার বিভাগ নিয়ে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ফেসবুকে পোস্ট দেয়ায় ২৮ বিচারকের শোকজ। গুমের বিচার অন্তর্ভুক্ত করে আইসিটি আইন সংশোধন, গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে নতুন কর্মসূচি ১১ দলের। ৩ দিনের সফরে দিল্লিতে ডক্টর খলিল, অজিত দোভালের সাক্ষাৎ, জয়শঙ্করের সঙ্গে বৈঠক আজ। আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে রায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরে দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার রায় প্রকাশ করে। এতে সরকারকে নির্দেশ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ হতে ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিল ২০২৬ জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী বলেন, গুমের বিচারে বদ্ধপরিকর সরকার। এদিন মোট ৯টি বিল পাশ হয় সংসদে। হাসান মাহমুদের রিপোর্ট। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। অধিবেশনের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপর আইন প্রণয়ন কার্যাবলী। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট ২০২৬ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, এই বিল গুম প্রতিরোধ নিয়ে সরকারের দৃঢ় অবস্থান। আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিল উত্থাপনের সময় আইনমন্ত্রীর বক্তব্যকে অনাহুত বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। আপনি সংসদের আলোচনার মধ্যে, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই, অত্যন্ত জরুরি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এদিন সংসদে বিএসএমএমইউ সংশোধন বিল, রেজিস্ট্রেশন সংশোধন বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল সহ বেশ কিছু বিল পাশ হয়। সংশোধন বিল উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে। অধিবেশনের শেষাংশে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন এমপিরা। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে, যে ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানী আল ফালা মিলনায়তনে বৈঠক শেষে এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এ সময় 11 দল নেতারা বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে
কূটকৌশলের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। মাননীয় স্পিকার, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি। সংসদের উত্তাপ ছড়িয়েছে রাজপথেও। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। সরকারি দল বলছে সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, জনগণের অভিপ্রায় সংবিধানের মূল ভিত্তি। এমন প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব। কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সংসদে একজন ব্যক্তি তার ইচ্ছেমতো আইনের ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়, ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। ইউনূস সাহেব কীভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কীভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেইটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনেন মিয়া গোলাম পারোয়ার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে বিএনপি সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েও তা পালনের ক্ষেত্রে টালবাহানা দুঃখজনক। বলেন, ইতিহাস বলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে সেটা তাদের জন্য ভালো হয়নি, জনগণের জন্যও ভালো হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। আর সাবেক বিচারপতি সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায় সর্বোচ্চ আইন। সংসদ নির্ধারণ করবে তো এই যে 4টা অধ্যাদেশ তারা রহিত করছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো তা মনে হয়তো তারা যেন পুরোনো পথে হাঁটছে। 2/3 মেজরিটি নিয়ে কিংবা তার বেশি নিয়ে যারাই ক্ষমতা এসছে তারা কিন্তু নিজেদের জন্য কল্যাণ বই আনে নাই, আমাদের জনগণের জন্য কল্যাণ বই আনে নাই। তো এখন তো এটা কি আবারও এই যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা আবারও, আমি আশা করি তা নয়। ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে দিল্লি পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাক্ষাৎ করেন। পারস্পরিক সম্পর্ক ও আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে আজ বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়া বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সৌজন্য সাক্ষাৎ হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফরকে শুভেচ্ছা সফর বললেও ভারত থেকে এটিকে সরকারি সফর বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নেবেন। টেকসই ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক উন্নয়নে এই সফর ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রিমান্ড আবেদন না মঞ্জুর করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। লালবাগ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট।
গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। কঠোর নিরাপত্তার মধ্যেই আদালতের এজলাসে নেওয়া হয় তাকে। লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরীন শারমিন চৌধুরী জড়িত। আসামি পক্ষের আইনজীবী বলেন তিনি নির্দোষ। জামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। তার আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরীন শারমিন চৌধুরী। তার অবস্থান নিয়ে ধোঁয়াশাও ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রংপুরে শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই মামলার 22 আসামির বিরুদ্ধে পৃথক 3টি অভিযোগ আমলে নিয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যা, উস্কানি ও প্ররোচনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। পরবর্তী শুনানির জন্য 19 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল। ট্রাইব্যুনালের আইনেই গুমের বিচার সম্ভব। আগামী 1 মাসের মধ্যে গুমের মামলার অগ্রগতি দেখা যাবে বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 22 দিনে সারা দেশে হাম আক্রান্ত হয়ে 128 শিশুর মৃত্যু হলো। এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় হামজনিত রোগের মৃত্যু কমে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যে সকল মৃত্যুর তথ্য আসছে তার সবগুলোই হামজনিত নয়। নাজিবুর রহমানের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহে সারা দেশে পাল্লা দিয়ে বেড়েছে হামের সংক্রমণ। মৃত্যু হয়েছে অনেক শিশুর। রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষের। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত দিনে টিকা কার্যক্রম পরিচালনার ঘাটতিতে হাম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, চলতি সপ্তাহে জরুরি টিকা কার্যক্রম শুরু করায় পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজাইলের মৃত্যু না। নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। আই হোপ উই ক্যান অ্যারেস্ট দেম ফুলি। এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী তুলে ধরেন স্বাস্থ্য খাতের নানা অনিয়মের কথা। প্রশাসনের প্রত্যক্ষ মদদে অনেক ওষুধ কোম্পানিকে সুবিধা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন অনেক কোম্পানি আমাদের, আমি খুব কষ্টের সাথে আপনাদেরকে বলতেছি, আমি নামও বলবো না, ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশের একেবারে টপ গ্রেডের না, সেকেন্ড গ্রেড অর মাইট বি থার্ড গ্রেড। টেস্টিং রিপোর্ট দেখেছি যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত
সকল মানুষ সততার সাথে এথিক্সের সাথে যদি এক সরল রেখায় একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে এই খাতের কোনো উন্নতি হবে না। শিগগিরই সারা দেশে হামের টিকার কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পেট্রোল পাম্পের সামনে গাড়ির লম্বা লাইন কমছেই না। অতিরিক্ত চাহিদায় ভোগান্তি বাড়ছে বলে দাবি পাম্প মালিকদের। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে জানিয়েছেন, এখনই দাম বাড়ছে না, প্রয়োজন হলে মে মাসে আইন মেনে আলোচনার পর দাম সমন্বয় করা হবে। আর অবৈধ মজুদ ঠেকাতে চলমান থাকবে ভ্রাম্যমাণ আদালত। ইফতেখার রেজার রিপোর্ট। অন্য সময় দৈনিক যা তেল আসে তার চেয়ে প্রায় দ্বিগুণ তেল এসেছে রাজধানীর এই পেট্রোল পাম্পে, যার পরিমাণ 30,000 লিটার। তারপরেও লাইনে দাঁড়িয়ে চালকদের কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। চাহিদার তুলনায় তেল মিলছে সামান্যই। আমি ভোর 4টা বাজে আসছি, ওই শাহবাগের ওই মোড়ে একবারে, পরে আউটডোর থেকে শুরু করছি। 3.5 ঘন্টা ওয়েট করার পরে পাম্পে এসে তেল পেলাম 600 টাকা 5 লিটার। 1 লিটার তেলে যদি 4.5 কিলো যায়, 2400 টাকায় তেলে আমি কয় কিলো যাব? 2 দিন পর আবার সিরিয়াল দেওয়া লাগবে। বাড়তি চাহিদা সমন্বয় করতে রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছেন পাম্প মালিকরা। তাদের মতে সংকটের জন্য অতিরিক্ত চাহিদাই দায়ী। সবাই তেল দিতে হলে পর্যাপ্ত পরিমাণে আমি দিতে পারবো না, কারণ আমারও তো তেলটা সীমিত আসে। গ্রাহকদের এই যে তেল নেওয়ার প্রবণতা, এটা একদম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেটা ছিল এখন প্রায় দ্বিগুণ তেল লাগে। এই পুরো সংকটটাই আমাদের দেশের গ্রাহকরা প্যানিক হয়ে তৈরি করেছে। এই প্যানিক থেকে বের হতে না পারলে এই সংকট কাটবে না। এদিকে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। জ্বালানি মন্ত্রী সংসদকে আরও জানান, সংকট বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এদিকে জ্বালানি তেল সংকটে ঝুঁকিতে পড়েছে সারা দেশের শিল্পের উৎপাদন। সরবরাহ ঘাটতিতে ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত পেট্রোল ও অকটেন, ফলে বিপাকে রয়েছে যানবাহনের চালকেরা। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জ্বালানি তেলের গ্রাহকদের জন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র পরাজয় মেনে না নিলে সৌদি আরব, কাতার ও কুয়েতকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশের জন্য নিজে সহ 1,40,00,000 ইরানির জীবন উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে হামলা পাল্টা হামলায় উত্তেজনা তুঙ্গে ইরান ও মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর যুদ্ধ। জ্বালানি সংকটের মধ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন থেকে প্রায় 58,000 লিটার তেল গায়েবের তথ্য পেয়েছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে পাম্পের ব্যবস্থাপক মোহাম্মদ জলিল হোসেন রিফাতকে। মঙ্গলবার বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তেল গায়েবের বিষয়টি ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত জানায়, চলতি মাসের 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত 58,500 লিটার জ্বালানি তেল সরবরাহ করা হলেও মজুদ ও বিক্রির হিসাব দিতে ব্যর্থ হন পাম্পের ব্যবস্থাপক। ফিলিং স্টেশনটির মালিক গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক। কালবৈশাখী ঝড় বয়ে গেল নাটোরে। ঝড়ে এবং শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম সহ বিভিন্ন উপজেলায় হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড় ও বজ্রপাত। এরই সঙ্গে শিলাবৃষ্টিতে ভুট্টা, বোরো ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় সিংড়া উপজেলার চলনবিলে ভুট্টা ক্ষেতে। ঝড়ে অনেক এলাকায় উপড়ে যায় এবং ভেঙে পড়ে গাছপালা, উড়ে যায় অনেক বাড়ি টিনের চালা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিজেদের চাপের কথা উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, চলতি বছরের চেয়ে নতুন অর্থ বছরে রাজস্ব আদায় দ্বিগুণ করা হবে। ফলে ভ্যাট ও আয়করে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে দেশের বিভিন্ন পরিবহন খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে। এনবিআর চেয়ারম্যান বলে, কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর ফাঁকি বন্ধে কাজ করছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। আমদানিকারকদের নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ি ও মোটরসাইকেল আমদানির পরামর্শ দেন তিনি। এ সময় গাড়ি আমদানির ক্ষেত্রে কাস্টমস বিভাগের হয়রানি বন্ধসহ ভ্যাট ও ট্যাক্স কমানোর দাবি জানায় ব্যবসায়ীরা। প্রবাসের খবর। মক্কায় উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন শাহিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, রাশিদিয়ায় সোহেল শিকদার বিন সোহেল কোম্পানির আওতাধীন প্রতিষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহেল শিকদার, আব্দুল হাকিম, দাউদ করিম, মহিলা ব্যবসায়ী রিমা আমির, রাহমা আমির। সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, হজ কাউন্সিলর কামরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী নুরুল আমিন ও মোহাম্মদ তসলিম উদ্দিন। মালয়েশিয়ার নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটির সাথে এডুস্মার্ট ও পিএসআর গ্লোবালের চুক্তি হয়েছে। ফলে মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীরা পিএসআর গ্লোবাল এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে সরাসরি ভর্তি সংক্রান্ত সহায়তা নিতে পারবে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ভাইস চ্যান্সেলর দাতুক ডক্টর আশারউদ্দিন। পিএসআর এডুস্মার্টের পক্ষে সই করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহযোগী অধ্যাপক জিয়াউল করিম উজ্জ্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী ও প্রচার সম্পাদক মোহাম্মদ বাদল কারারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ। এ সময় মালয়েশিয়া যুবদলের অফিসিয়াল ফেসবুক ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। বিসিবি প্রসঙ্গ। নির্বাচন অবৈধ উল্লেখ করে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। তবে কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনকে অবৈধ বললেন বুলবুল। নিলয় মজুমদারের রিপোর্ট। মাথার উপরে ঝুলছে বোর্ড ভেঙে দেওয়ার পরোয়ানা। তা মাথায় নিয়ে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছিলেন দুপুরে পূর্বাচলের মাঠ পরিদর্শনে। ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর আবেদনও জানিয়েছিলেন গণমাধ্যমকে। সে সময় জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন অনিয়মের কারণে বুলবুলের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে বুলবুলের মতোই আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি হিসেবে। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। এই কমিটিতে 11 জনের মধ্যে তানজিল চৌধুরী ছাড়া আর কারণে নেই প্রিমিয়ার ডিভিশনে কোনো ক্লাব। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আতারা আলী খানের সঙ্গী হিসেবে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুর মতো সংগঠকরা। আর বাকিদের সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক পরিবারের সদস্য ও ব্যবসায়িকভাবে সফল ব্যক্তি। স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভিতরে থেকে
এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি। আমরা বিশ্বাস করি আইসিসি তাতে একমত থাকবে। মূলত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পায় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কিনা এই প্রশ্ন উঠলেও আইন মেনেই বোর্ড ভাঙা হয়েছে বলে জানিয়েছে পরিষদ। এর আগে আইসিসিকে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটে ভাবমর্যাদা ফিরিয়ে আনাই হবে অ্যাডহক কমিটির প্রধান লক্ষ্য, এমনটা জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব পেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। অক্টোবরে বিসিবি নির্বাচন সরকারি হস্তক্ষেপে প্রত্যাখ্যান করার পর মঙ্গলবার প্রথমবার মিরপুরে গেলেন নতুন সভাপতি তামিম ইকবাল। চেনা আঙিনায় এবার নতুন ভূমিকায়। আগে ক্রিকেটার হিসেবে এবার 3 মাসের জন্য সভাপতি হিসেবে তিনি এমন সময় দায়িত্ব পেলেন যখন দেশের ক্রিকেট পার করছে খারাপ সময়, মাঠের ক্রিকেট হচ্ছে না ঠিকমতো। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। এই কঠিন চ্যালেঞ্জ সামলানোর জন্য সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন তামিম। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে, তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ট্যাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি। এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিসিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। দৈনন্দিন কাজের বাইরে এই অ্যাডহক কমিটির প্রথম লক্ষ্যই হলো 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা, যেটি হতে হবে যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ ও প্রশ্নহীন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। স্বাধীন বিচার বিভাগ নিয়ে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ফেসবুকে পোস্ট দেয়ায় 28 বিচারকের শোকজ। গুমের বিচার অন্তর্ভুক্ত করে আইসিটি আইন সংশোধন, গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে নতুন কর্মসূচি 11 দলের। 3 দিনের সফরে দিল্লিতে ডক্টর খলিল, অজিত দোভালের সাক্ষাৎ, জয়শঙ্করের সঙ্গে বৈঠক আজ রাতে ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের, কঠোর জবাবের হুঁশিয়ারি দিল তেহরান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।